আমরা শ্রীমঙ্গল ভ্রমণ শেষে আমরা একদিনের জন্য সিলেট ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছি। আমরা রাধানগর থেকে একটা সিএনজি নিয়ে সরাসরি হবিগঞ্জ বাস স্ট্যান্ড যেটা আছে শ্রীমঙ্গল শহরের দিকে সেখানে যাই। তো সেখান থেকে আমরা একটা বাসে করে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা করি। এখন আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এটা হচ্ছে বাসের নাম কি হবিগঞ্জ এক্সপ্রেস। আর এখন সময় প্রায় 10:30। লাগে না ভাই। আপনারা জানেন যে সিলেট অত্যন্ত অর্থনৈতিকভাবে একটা সমৃদ্ধ শহর। সিলেটের এটি একটি বিভাগীয় শহর। আর এই সিলেটের অদূরবর্তীতেই সুরমা নদী প্রবাহিত হয়েছে। আর সুরমা নদীর তীরবর্তী এই শহরটি বাংলাদেশের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ শহর হিসেবে বিবেচিত। আর এই শহরের সৌন্দর্য এবং এ শহরের যে আকাশে বাতাসে যে আধ্যাত্মিকতা সেটা সবাইকে মুগ্ধ করবে। সাধারণত এই শহরটিকে আধ্যাত্মিক শহর হিসেবেও বিবেচনা করা হয়। এছাড়াও শিল্প, প্রাকৃতিক সম্পদ বা অর্থনৈতিকভাবে সিলেট দক্ষিণ এশিয়ার অন্যতম একটি ধনী জেলা হিসেবে বিবেচিত হয়। আপনারা জানেন সিলেট শহরের মধ্যে অন্যতম প্রধান একটি নদী, সেটি হচ্ছে সুরমা নদী। তা সুরমা নদীতে আমরা যখন ভ্রমণ করি তখন দেখি এর পানি খুব ঘোলাটে, কারণ এখন বর্ষাকালে সাধারণত নদীর পানি ঘোলাটেই হয়। আর এ নদীতে ভালোই স্রোত রয়েছে। আর এ জেলায় সিলেটের পাথর আর বালির গুণগত মান অত্যন্ত প্রসিদ্ধ। এখানকার প্রাকৃতিক গ্যাস সারা দেশের সিংহভাগ চাহিদা পূরণ করে থাকে বলে ধারণা করা হয়। আর আমরা যদি এখানে শাহজালাল ও শাহপরাণের পবিত্র মাজার শরীফ এ শহরে অবস্থিত। আর এখানে বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মানুষজন মাজার জিয়ারতের উদ্দেশ্যে এখানে আগমন করে। আমরা সিলেটে এসে পৌঁছেছি। এখন আমরা অবস্থান করছি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ঠিক পাশে। তো স্টেডিয়ামটা এখানেই, আর ঠিক এরই পাশেই খুব সুন্দর চা বাগানের সারি রয়েছে, উঁচু উঁচু টিলা দেখতে পাচ্ছি আমরা। আর পরিবেশটা খুবই সুন্দর, কারণ আমরা সিলেটে আসার সাথে সাথে ওইখানে আজকে বৃষ্টি হয়েছে। মোটামুটি আমরা যেখানে যাচ্ছি বৃষ্টি আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে। আমরা আজকে বের হয়েছি সিলেট যে বাস স্ট্যান্ড আছে সেখানে নেমে আমরা সেখান থেকে একটি অটো করে আমরা সোজা ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হয়েছি। যেহেতু আমাদের হাতে সময় খুবই কম এবং সিলেট শহরের আমরা বেশ কিছু স্বনামধন্য প্রসিদ্ধ স্থান আমরা ভ্রমণ করব। আমরা ইতিমধ্যে সিলেটের কিছু চা বাগান দেখেছি। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সেটাও ভ্রমণ করেছি। সিলেট ক্রিকেট স্টেডিয়ামটা অত্যন্ত সুন্দর একটি স্টেডিয়াম। আর আমরা যদি সিলেটের নামকরণের ইতিহাস যদি আমরা বলতে চাই, তাহলে অতি প্রাচীনকাল থেকে সিলেট শহরকে শ্রীহট্ট নামে ডাকা হয়। কিন্তু এই শ্রীহট্ট নামের উৎস নিয়ে রয়েছে ব্যাপক অস্পষ্টতা। এর সাথে হিন্দু পৌরাণিক আখ্যানের প্রভাব জড়িত থাকতে বলে ধারণা করা হয়। হিন্দু পুরাণ অনুযায়ী শ্রী শ্রী হাটকেশ্বর হচ্ছে মহাদেব শিবের বহু নামের মধ্যে একটা অন্যতম নাম। তৎকালীন গৌড় শ্রীহট্ট রাজাদের কর্তৃক পূজিত শ্রী হাটেশ্বরকে শ্রীহট্ট নামের উৎস বলে অনেকেই মনে করে থাকেন। আপনারা জানেন যে এই শ্রী হাটকেশ্বর
শ্রীহট্ট নামের পোষ্য বলে অনেকে মনে করে থাকেন। আবার হিন্দু দেবী লক্ষ্মীর আরেক নাম শ্রী। বর্তমানে সিলেট শহরের অনতিদূরে দেবী মহালক্ষ্মীর একটি সুপ্রসিদ্ধ মন্দির রয়েছে, যেটি আবার সতীপাঠের মধ্যেও অন্যতম। অতএব শ্রীহট্ট নামটি শ্রী এর হাট, তার মানে সেই বাজার থেকেও হতে পারে বলে ধারণা করা হয়ে থাকে। আবার সিলেট নামকরণের পিছনে আরও একটি কিংবদন্তি তুল্য কাহিনী প্রচলিত রয়েছে। হজরত শাহজালাল যখন শ্রীহট্টের দিকে আগমন করেন, তখন তৎকালীন হিন্দু রাজা গৌড়গোবিন্দ তার আগমন থামাতে শ্রীহট্ট সীমান্তে তার কথিত জাদু শক্তি বল ব্যবহার করে পাথরের দেয়াল বা পাহাড়ের প্রতিবন্ধকতা তিনি তৈরি করেন। হজরত শাহজালালও তার অলৌকিক ক্ষমতা দিয়ে শিলহট বলতেই সেই শিল বা পাথরের প্রতিবন্ধকতা হটে যায় বা অপসারিত হয় সেখান থেকে। এ থেকেই এই ভূমির অন্য নাম হয়েছে শিলহট থেকে সিলেট, এটা ধারণা করা হয়। আবার ব্রিটিশ আমলেও এই সিলেট শব্দটি সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হয়। আর পুরনো কাগজপত্রে বাংলায় শ্রীহট্ট হিসেবে লেখা হলেও ভারতের সরকারি নথিপত্রে যেমন আসাম গেজেটিয়ারে বা অন্যত্র শ্রীহট্টকে ইংরেজিতে প্রথম সিলহেট হিসেবে উদ্ধৃত হতে দেখা যায়। তৎকালীন ভারতবর্ষের শাসক হিসেবে আধিপত্যকারী ব্রিটিশদের নিজস্ব ইংরেজি উচ্চারণে সাধারণত এই নামটি সিলহেট নামটি উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়। তা যাই হোক, যেভাবেই সিলেটের নামের উৎপত্তি হোক না কেন, আমরা সিলেট শহর ভ্রমণ করছি। আমরা এখন সারি গোয়াইন নদীর উপর অবস্থান করছি। তো এই নদীটা অনেক সুন্দর নদী। ছোট একটা ডিঙি নৌকা বেয়ে দুইজন মানুষ বেয়ে যাচ্ছে। আর তারই পাশেই আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়ের সারি। এটা আসলে এত সুন্দর লাগছে এখান থেকে দেখতে যে ভাষায় প্রকাশ করা যাবে না। পাহাড়টি ইন্ডিয়ান পাহাড়, একদম মনে হচ্ছে গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে। আর পাহাড়ের সাথে সাথে মেঘ, এত সুন্দর লাগছে এখান থেকে দেখতে, যেটা অকল্পনীয়। ভোলাগঞ্জ সাদা পাথরের যাওয়ার পথে আমরা দিগন্ত বিস্তৃত মাঠ দেখতে পাচ্ছি। এই মাঠে হয়তো চাষ হবে, এখন ধান রোপণ করবে বা অন্যান্য ফসল। আর তারই অনতি দূরে আমরা দেখতে পাচ্ছি মহাকাশের ন্যায় দণ্ডায়মান হচ্ছে সারি সারি পাহাড়। পাহাড় আসলে হয়তো সবারই ভালো লাগে, কারো সমুদ্র ভালো লাগে, পাহাড় ভালো লাগে। আসলে শান্তি সব জায়গায়, আমরা বিভিন্ন জায়গায় শান্তি খুঁজে বেড়াই। ভ্রমণের মধ্যে যে শান্তি আছে, একটা জায়গা এক্সপ্লোর করার ক্ষেত্রে যে শান্তি আছে, সে শান্তি মনে হয় অন্য কোথাও নাই। লাইন আছে এরকম, কোথায় গেলে শান্তি পাই। তো আমার মনে হয় ভ্রমণে গেলে, নতুন জায়গা এক্সপ্লোর করলে আমরা শান্তি পাবো। বলুন দেখি কোথায় যাই, কোথা গেলে শান্তি পাই। শান্তি আসলে এখানে, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মাঠ, দিগন্ত বিস্তৃত মাঠ, যে আসলে শান্তি খুঁজলেই কিন্তু শান্তি পাওয়া যায় আমার মনে হয়। দিগন্ত জুড়ে মেঘালয় রাজ্য ভারতের, কিন্তু সেই রাজ্য ছোঁয়ার ক্ষমতা আমাদের বাংলাদেশিদের নেই। হয়তো এই পাহাড়গুলো, মেঘালয়ের পাহাড়গুলো এখানে এসে শেষ হয়েছে, কিন্তু কিছুক্ষণের জন্য এই পাহাড়গুলো আমাদের সারথি, আমাদের সাথেই আছে। আমরা ডানে তাকালে পাহাড়, বায়ে তাকালে এক ভূখণ্ড সমতল ভূমি। আমরা ছুটে চলেছি আবার সেই মেঘালয়ের পাদদেশে। পাহাড়কে দেখলে নীলাভ মনে হচ্ছে। আমি সানগ্লাসেসটা খুলে নেই, সত্যি পাহাড় নীলাভ। নিচে নিচে সবুজ ভূমি, সবুজ ভূখণ্ডে বাংলাদেশ, উপরে পাহাড়ে ভারত। আমরা সীমান্ত মধ্যবর্তী জায়গায় চলে এসেছি। আমরা এগিয়ে চলেছি সাদা পাথরের দিকে। সামনে সুবিশাল পাহাড়, আর একটার পর একটা ব্রিজ আমরা পার হচ্ছি। এক একটা ব্রিজ থেকেই মনে হচ্ছে যে পাহাড় খুবই কাছে। যত আমরা কাছের দিকে যাচ্ছি,
ততই মনে হচ্ছে পাহাড় আমাদের হাত ছানিয়ে দিয়ে ডাকছে। এত সৌন্দর্যমণ্ডিত জায়গা আমি আগে কখনো দেখিনি। আমাদের ভোলাগঞ্জ যেতে আরও 11 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে, আর আমাদের সঙ্গী হচ্ছে পাহাড়। আমরা বেশ কয়েকটা ব্রিজের উপরে দাঁড়িয়ে আমরা পাহাড়টাকে একটু অনুভব করার চেষ্টা করেছি। পাহাড়, এদিকে পাহাড় নেই, এদিকে মাঠ, ছোট ছোট নদী আছে, কিন্তু সামনের দিকটা যত এগিয়ে যাচ্ছি পাহাড় যেন আমাদের হাত ছানিয়ে দিয়ে ডাকছে। পাহাড় যেন পাহাড়ের মমতায় আমাদেরকে আবদ্ধ করার চেষ্টা করছে। আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি যে ছোট ছোট এই যে নদী বা খালগুলোর মধ্য দিয়ে ছোট ছোট ডিঙি নৌকা প্রবাহিত হচ্ছে, আর এই ডিঙি নৌকাগুলোতে আসলে মাছ ধরছে তারা। আর এই যে মেন রোড, এই মেন রোডে এনে তারা মাছগুলোকে বিক্রি করছে আর কি। আচ্ছা, আমরা দেখছি যে এক মানুষ না এখানে মাছ বিক্রি করছে। আমরা একটু নেমে দেখি কি কি মাছ আছে এখানে। ভাই, কি মাছ বিক্রি করেন ভাই? কই মাছ, টাকি মাছ, আর একটু দেখান না। ও, এখানে গুতুম মাছও আছে। আর এ পাশে সেম সব মাছ আর কি, সব দেশি মাছ দেখতে পাচ্ছি। দেশি কই মাছ, দেশি টাকি মাছ, গুতুম মাছ, বেশ সুন্দর সুন্দর সবই অনেকজনই দেখাচ্ছে আর কি। দেখি ভাই, একটু দেখান। বাহ, খুব সুন্দর মাছ। তা কত করে কেজি বিক্রি করছেন, না এমনি? ও, একটা থালি হিসাব করে কত করে এক থালির মাছ? এক থালির মাছ কত করে? 500, 400 আছে, 300 আছে। তাই 400-300 এরকম বিক্রি করছে। এই কারা কিনতেছে এখান থেকে মাছ? কত মানুষ নিয়ে যারা বানাচ্ছে, কাস্টমার নিয়ে মাছ। জি হয়। যে ভাই একজন আছেন কাস্টমার, উনি হচ্ছে বাড়িতে মনে হয় মাছ নিয়ে যাবেন, না ভাই? তো মানে পথে মাছটা দেখলে কেনাকাটা ভালো লাগে ভাই। এই মাছ খেতে ভালো লাগে তো, মারা মাছ তো। দেখেন অনেক সুন্দরভাবে মাছ বিক্রি করছে ভাইয়েরা। দেখেন একটু, এই যে এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে একদম দেশি কই মাছ, দেশি টাকি মাছ, এগুলোই আর কি। কিছুক্ষণের মধ্যেই ভোলাগঞ্জ সাদা পাথরে পৌঁছিয়ে যাব। প্রতিমধ্যে আসলে এই যে পথের যে সৌন্দর্য, এটা অবলোকন করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি। আর পাহাড়ের উপরে মেঘগুলোকে এত স্নিগ্ধ লাগছে, আবার একটা ছোট্ট ঝর্ণারও দেখা পেয়েছি, মানে দূর থেকে মনে হচ্ছে দুধের মতো নেমে এসেছে আর কি। আর সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার চমৎকার একটি গ্রাম হচ্ছে ভোলাগঞ্জ। রোপওয়ে, পাথর কেয়ারি, নদী আর পাহাড়ে মিলে এই ভোলাগঞ্জ। সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় 33 থেকে 40 কিলোমিটার। আর ধলাই নদী বাংলাদেশ অংশে প্রবেশ করে দুভাগে বিভক্ত হয়ে প্লান্টের চারপাশ ঘুরে আবার একীভূত হয়েছে। আর কোম্পানিগঞ্জ উপজেলা সদরের কাছে ধলা নদী মিলিত হয়েছে পিয়াইন নদীর সাথে। 100 একর আয়তনের রোপওয়েটি তাই পরিণত হয়েছে বিশেষ আকর্ষণীয় স্থানে। আমরা ভোলাগঞ্জ সাদা পাথরের এখানে চলে এসেছি। আমরা এখান থেকে অটোতে, সিএনজি থেকে নেমে এখন নৌকায় করে যেতে হবে। আমরা দেখতে পাচ্ছি গেট নাম্বার 3-তে লেখা আছে স্বাগতম সাদা পাথর। আমরা সাদা পাথরের এখানে চলে এসেছি। দেখি এখান থেকে কি ব্যবস্থা আছে। নিশ্চয়ই নৌকা আছে, অনেক নৌকা দাঁড়িয়ে আছে দেখছি ঘাটে। তো আমাদের সাদা পাথর ভ্রমণ আমরা শুরু করলাম। অগণিত নৌকা, এত নৌকা যে মানে গুণে শেষ করা যাবে না। একপাশে পাহাড়, আর এখানে হচ্ছে নৌকায় করে আমাদেরকে মূল জায়গা সাদা পাথরে যেতে হবে। সিলেট ভ্রমণের অন্যতম প্রধান স্থান এই ভোলাগঞ্জ সাদা পাথর। এটি ধলাই নদীর পাড়ে অবস্থিত।
আপনারা দেখেন বিভিন্ন নৌকা থেকে বালু উত্তোলন করা হচ্ছে, বালি তুলে নিয়ে উপরে রাখা হচ্ছে এবং অজস্র নৌকা এখানে রয়েছে ট্যুরিস্টদের জন্য। এই নৌকায় করে তারা যেতে পারে আর কি। তো এখান থেকে নৌকার টিকিট কেটেই হচ্ছে রওনা দিতে হবে নৌকায় করে। প্রতি নৌকা 800 টাকা করে। তো এখান থেকে আমরা 800 টাকা দিয়ে একটা নৌকা ভাড়া করেছি। যদিও আমরা 2 জন সাথে আমরা আরো কয়েকজন মিলে হচ্ছে সংগ্রহ করেছি। টোটাল 8 জন মিলে আমরা একটা নৌকাতে যাচ্ছি আর কি। এই যে এই নৌকাগুলোতেই যেতে হবে। এই যে আমরা নৌকায় উঠছি। তো আমরা রওনা দিয়েছি নৌকায় করে। মাঝি ভাই একটু ভিড়া নিলেন, দেখা যাক কি হয়। এখানে অনেকগুলো হাতে টানা নৌকা দেখা যাচ্ছে, অনেকেই ফিরে আসছে। হাতে টানা নৌকাগুলোতে মনে হয় পাথর উঠাই। এক ভাই দেখছি অনেকগুলো পাথর নিয়ে যাচ্ছে আর কি। অনেকেই আবার ফেরত আসছে। আর এই যে বালি তুলছে, পাথরে বালি, এগুলো নিয়ে তারা বিক্রি করবে। এপাশেও যদি আমরা একটু দেখাই, মূলত এই জায়গাগুলো কেটে কেটে তারা হচ্ছে বালি তুলছে। ভোলাগঞ্জ সিলেটের একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান, কারণ এখানে মানুষজন সবাই ভ্রমণে আসে। এটি সাদা পাথরের জন্য বিখ্যাত। আর এই ভোলাগঞ্জ ঢালা নদীর তীরে অবস্থিত। ভোলাগঞ্জের ঢালা নদী দেশের সর্ববৃহত্তম পাথর কোয়ারিং অঞ্চল। এখান থেকে সাতত পর্যন্ত প্রায় 11 কিলোমিটার এলাকা নিয়ে দাঁড়িয়ে ভোলাগঞ্জ রোপওয়ে বা রজ্জুপথের সৃষ্টি হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই নদীর সৌন্দর্য। তো আমরা যদি এই সাদা পাথরের ইতিহাসটাকে একটু আলোচনা করি, তাহলে দেখা যাবে ভারতের তৎকালীন আসাম প্রদেশের রাজধানী শিলংয়ে একসময় লোকজন এ রাস্তা দিয়ে যাতায়াত করত। আর কালের প্রক্রমায় সেখানে প্রতিষ্ঠিত হয়েছে রজ্জুপথ, নাম ভোলাগঞ্জ রোপওয়ে। দেশের সর্ববৃহৎ ভোলাগঞ্জ পাথর কোয়ারিং অবস্থানও এই এলাকায়। রোপওয়ে, পাথর কোয়ারি আর এই পাহাড়ের মনোরমা পরিবেশের যে দৃশ্য, সেটা মানুষ উপলব্ধি করতে করতেই এখানে এগিয়ে চলেছে। এই যে আমরা পৌঁছে গেছি ভোলাগঞ্জ সাদা পাথর। আমরা এখন তীরে ফিরব। পাহাড়ের সৌন্দর্য মনে হচ্ছে একদম পাহাড়ের কাছাকাছি আমরা চলে এসেছি। ভারতের সীমান্ত, নিশ্চয়ই ভারতের সীমান্তে প্রবেশ করা যাবে না। ওপাশে পাহাড়ে ভারতীয় মানুষদের বাড়িঘর দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এই যে নৌকা পার হয়ে এপারে আসলাম। এপারে এসে কিছুটা পথ হেঁটে যে আমরা সাদা পাথরের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই যে পাহাড় শোভিত জায়গা, খুব সুন্দর। একটু পরে আমরা সাদা পাথরের সারি এখান থেকেই দেখতে পাচ্ছি। আর এই যে পাহাড়ের যে বিস্তীর্ণতা, এটা আমাদেরকে মুগ্ধ করছে। তবে পাহাড় কেটেও অনেকটা জায়গা এখানে আসলে প্রচুর পাহাড় কাটা হয়েছে, যেটা পরিবেশের সাথে পরিবেশের জন্য খুবই বিপর্যয় ডেকে আনতে পারে যে কোনো সময়। তুমি যদি এই পাহাড়ের নিচে এই ময়লা আবর্জনার স্তূপটা দেখাতে, এইভাবেই আমরা প্রকৃতির, আমার আব্বা বলে যে সারে সর্বনাশ করে থাকি আমরা। দরকার কি, এখানে একজন পরিবেশ সংরক্ষণকারী রাখা যেত এবং তারা সার্বিকভাবে এই পরিচ্ছন্নতা মেনটেন করতে পারতো আর কি। আমাদেরই দুর্ভাগ্য, আমরাই আসলে খারাপ, শুধু দোষ দিয়ে লাভ নেই। আমরাই এগুলো আমাদেরই কার্যক্রম। আর আমার দেখা যাচ্ছে যে একটা আফসোস কিন্তু কাজ করে দাদা, বুঝছো? মানুষের কিন্তু ধরো এই প্রান্তের মানুষের একটা আফসোস আছে, ইস সব সৌন্দর্যগুলো মনে হয় ঢেলে ওপাশে দিয়ে দিয়েছে, তাই না? হ্যাঁ, এরকম মনে হয়। হ্যাঁ, আমারও হয়। কিন্তু আবার আমি শুনেছি, ওই পারের অভিজ্ঞতাও আমার কারো কাছ থেকে শোনা হয়েছে, তারাও মনে করে এই সমতলের একটা অন্যরকম সৌন্দর্য আছে। যদি ইলিশের কথা বল, হ্যাঁ, আমাদের এই যে পদ্মার ইলিশ,
হ্যাঁ। এটা যে মানে চাহিদা বলেন বা এটা যে টেস্ট, হ্যাঁ। সেটা কিন্তু ওদের ওইখানকার মাছের সাথে না, একেবারেই মিলবে না। আচ্ছা, আমার মনে হচ্ছে এই যে দূরের যে পাহাড়ের যে অংশটুকু মনে হচ্ছে যে কিছুটা ব্রাউনিশ, দেখেছো? হ্যাঁ, অনেকটা ব্রাউন। তো তোমার কি মনে হচ্ছে যে ওখানে কোনোভাবে কাটা হয়েছে পাহাড়টা নাকি? আপনি সামনে দেখতে পাচ্ছেন ওখানে তাই না, আসলে পাহাড়টা? পাহাড় কাটা হয়েছে আর কি। একদম নিচ থেকে কেটে ফেলেছে, পাহাড় কেটে রাস্তা বানানো বা মানুষদের একটা প্রতিরক্ষার জন্য আমরা মনে করে থাকি যে পাহাড়ের প্রয়োজনীয়তা বা প্রয়োজন আছে। এবং ওই যে আমরা দেখছি ওই যে মেঘালয়ের পাহাড়ের উপরে যে আবাসস্থলগুলো আছে, ওখানে কিন্তু দাদা মানুষ বসবাস করে বলে মনে হচ্ছে। তো এখানে এই পর্যটন স্থানকে ঘিরে অনেক ছোট ছোট দোকান এখানে বসানো হয়েছে। বিভিন্ন জিনিস কেনাকাটা করতে পারে মানুষজন, পর্যটকরা এখান থেকে। এই যে সাদা পাথরে আমরা প্রায় চলে এসেছি। কিছুটা পথ ড্রাই, অনেক সময় এই ঢালাই নদীকে হচ্ছে মরা নদীও বলে, কারণ গ্রীষ্মকালে এখানে হচ্ছে পানি থাকে না, এই জন্য একে মরা নদী বলে। কিন্তু বর্ষা মৌসুমে এর যৌবন এ নদী ফেরত পাই। তো আমরা আরও এগিয়ে যাই, দেখি কোথায় খুব কাছেই, ওপাশে ইন্ডিয়া এপাশে বাংলাদেশ, কিছু কিছু স্থাপনা আমরা দেখতে পাচ্ছি। এগিয়ে গেলেই এই যে সাদা পাথরের সারি, নিশ্চয়ই আরও যখন বর্ষার মৌসুমে পানিটা বাড়বে তখন হয়তো আরও বেশি এদিক পর্যন্ত হয়তো পানি চলে আসবে। দেখেন এখানেও হচ্ছে কক্সবাজারের মতো বিভিন্ন কট রাখা হয়েছে, যাতে করে পর্যটকরা বসে এখানে হচ্ছে বিশ্রাম নিতে পারে। আর সামনেই হচ্ছে সেই সাদা পাথর, মানুষ বিভিন্ন ভঙ্গিমায় তারা ছবি তুলছে। সামনে দেখি তো অনেক স্লিপারি পাথর। আমি খুব সন্তর্পণে এগিয়ে যাচ্ছি। এখনো আমরা সাদা পাথরে অবস্থান করছি। বৃষ্টি চলে এসেছে আর দেখেন অবস্থা, মনে হচ্ছে একদম চারিদিকে কুয়াশাচ্ছন্ন। দূরের পাহাড়গুলো একটু আগে যেমন খুব পরিষ্কার পরিচ্ছন্ন বোঝা যাচ্ছিল, এখন আর সেটা বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে একদম কুয়াশাতে সব ঢেকে গিয়েছে। তো ভাইরা বললো যে আমরা একটা নৌকার দোকানের মধ্যে দাঁড়িয়ে আছি। তো যখন বর্ষা মৌসুমে পানি ওঠে তখন এই হচ্ছে দোকানের যে ছাদ আছে সে পর্যন্ত পানি থাকে আর কি। ঘোড়ার কালামানিক আপনারা কত করে নেন সাধারণত? 100 100 এক রাউন্ড বা মিনিট?
রাউন্ড নিয়ে যাবো নৌকাঘাট। ও নৌকাঘাট খাবারের হোটেল আছে, আপনারা চাইলে ক্ষুধার্ত হইলে এখান থেকে দুপুরের খাবার সেরে নিতে পারেন। 130 টাকা, এগুলো আছে 150 টাকা। এগুলো 170 সিলেটের দাম। সিলেটের ডাব? জি। অনেক বেশি সাথে হয়েছে, এটা মিডিয়াম। মিডিয়াম। এগুলো হলো কচি আপনার নারকেল খাওয়া এগুলো আছে। এখানে ঠাই আছে? আমরা ভোলাগঞ্জ সাদা পাথরে যে নয়াভিরাম সৌন্দর্য, সেটা অভিজ্ঞতা লাভ করে আমরা এখন সিলেট শহরের মধ্যে অবস্থান করছি। তো সিলেট শহরের মধ্যেও আমাদের যেহেতু সময় কিছুটা ছিল, আমরা কয়েকটা জায়গায় ভ্রমণ করেছি এবং সর্বশেষ আমরা এই জায়গাটাতে আছি। তো আমরা ভোলাগঞ্জ থেকে ফেরার পরে আমরা পাঁচ ভাই রেস্টুরেন্ট, সিলেটের একটি বিখ্যাত রেস্টুরেন্ট, সেখানে আমরা ডিনার করলাম। গরম আছে তো। আমরা এসেছি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের দরগায়। তিনি ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত দরবেশ ও পীর। তাকে বলা হয় অলিকুলের শিরোমণি। এই সিলেট অঞ্চলে তার মাধ্যমেই ইসলামের প্রসার ঘটে। আমরা এসেছি এখানে, আমি নামাজ আদায় করব। একটা অন্যরকম অনুভূতি লাগছে যে ওনার পবিত্র কবরস্থান এখানে আছে। আমরা যদিও সেখানে সেই কবরস্থান গোরস্থান দেখাচ্ছি না, এখানে একটা নির্মল পরিবেশ। এই দরগার ভেতরে জালালি কবুতর আছে এবং সেই কবুতরগুলো এই রাতে বিশ্রাম নিচ্ছে। সকালে তারা এখানে যে চাতাল আছে বা শান আছে সেখানে আসে। মাজারের বা দরগার উত্তর দিকে একটি পুকুর রয়েছে, সেখানে অসংখ্য গজার মাছ, সেখানে আর যাওয়া হয়নি। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের সাথে 360 জন আউলিয়া সিলেটে আসেন। এটি একটি উল্লেখযোগ্য ঘটনা ছিল। এজন্য সিলেটকে 360 আউলিয়ার দেশও বলা হয়। জালালাবাদ সিলেট। আমরা এখন অবস্থান করছি গভর্নর মাইকেল কিন এর একটা ব্রিজ আছে, সুন্দর লোহা নির্মিত ব্রিজ। আর মাইকেল কিন তিনি তৎকালীন ব্রিটিশ শাসনের সময় একজন গভর্নর ছিলেন। তিনি আসামের গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে এখানে এসেছিলেন। আর আপনারা জানেন সবাই যে সিলেটের ঐতিহ্যবাহী নদী সুরমা নদী। সেই সুরমা নদীর উপর নির্মিত হয়েছে এই কিন ব্রিজটি। তো এই কিন ব্রিজটি এখন ভারী যানবাহন চলাচল করে না এর উপর দিয়ে, কিন্তু
কম ভারী যানবাহনগুলো চলাচল করছে, মোটরসাইকেল চলাচল করছে, কিন্তু মাঝে মাঝে এই ব্রিজটা একটু কেঁপে কেঁপে ওঠে, যেহেতু অনেক দিনের বয়স হয়েছে ব্রিজটার। আমরা কিন ব্রিজটি ভ্রমণ করে এখন অবস্থান করছি আলী আমজাদ ঘড়ির নিচে। আপনারা দেখতে পাচ্ছেন ঘড়িটি। তো এই ঘড়িটি কিছুক্ষণ আগেই 10টা বাজার সাথে সাথে একটু শব্দ করে উঠল। 10টা বাজার সাথে সাথে প্রতি ঘন্টায় ঘন্টায় এখানে বেজে ওঠে ঘড়িটি মানুষের সুবিধার্থে। আর এই আলী আমজাদ এই সিলেট প্রদেশের একজন জমিদার ছিলেন, প্রসিদ্ধ জমিদার ছিলেন। তিনি মনে করা হয় তিনি এটা বানিয়েছেন মানুষের সুবিধার্থে। তো আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই সিলেট ভ্রমণ সম্পর্কিত আমাদের যে প্রতিবেদন, আমাদের যে ভ্রমণ বিলাস, সেটা আপনারা উপভোগ করলেন। আমাদের খুব বিশেষভাবে এই সিলেট ভ্রমণটা স্মরণীয় হয়ে থাকবে। সিলেটে আমরা আবারও আসতে চাই, যেহেতু আমরা সিলেটের বেশি জায়গা যেতে পারিনি। আর সিলেট সত্যিই খুব ভালো লেগেছে। সিলেট মনে হচ্ছে একটি আন্ডাররেটেড জায়গা। আমার তো মনে হয়েছে সিলেট হচ্ছে বাংলাদেশের সুইজারল্যান্ড। আমার শুধু না, সুলাইমান ভাইয়েরও মনে হয়েছে যে এটা বাংলাদেশের সুইজারল্যান্ড। তো আপনারাও সিলেট ভ্রমণে আসুন, সিলেটকে এক্সপ্লোর করুন। আর আমরাও খুব শীঘ্রই আবার সিলেট ভ্রমণ করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো এক জেলায়।